কোনো ইসরায়েল প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, এই প্ল্যান নিয়ে ইরান এবং সিরিয়া কাজ করছে। কেউ যদি জেগে ঘুমায় তাকে ঘুম থেকে জাগানো কঠিন ব্যাপার। উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী এদেরকে লাগিয়ে এবং মাথায় পাগড়ি দেওয়া হলো, বড় বড় দাড়ি। পাকিস্তানের রাজনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করে। কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি কিভাবে অভিযানটা পরিচালনা করলেন? ট্রাম্প কিন্তু কারো কথা বিশ্বাস করছেন না। মার্কিন প্রভাব বলয়কে টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শুধুমাত্র ব্যবহার করছে। আসলে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে যতগুলি ঘটনা ঘটেছে কোনো যুদ্ধবিরতিই কিন্তু ইসরায়েল মানেনি। বিশ্বে তো কত পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে। ইরান তো বারবার ঘোষণা দিচ্ছে বা আইএইএর আজকের বিল অনুমোদনের আগ পর্যন্ত বলেছে যে তারা এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে চায়। পারমাণবিক শক্তিধর দেশ তো যে কেউ হতে পারে, ইরান হলে কি সমস্যা? সেটি কি মুসলিম রাষ্ট্র হিসেবে একটি ট্যাগ দেওয়া? এটি আমি যতটা জানতে চাই, মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নটা তুলছে, এটির একটু ব্যাখ্যা কি আপনি দেবেন? মিডল ইস্টে একটা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চাই ইসরায়েল, আমেরিকা এবং পাশ্চাত্যের তার মিত্র দেশগুলো। এই ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন যখন করতে যাচ্ছে তখন তার এগেনস্টে জাস্ট ওরা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এটাকে রিভার্স করে, অর্থাৎ কোনো ইসরায়েল প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, এই প্ল্যান নিয়ে ইরান এবং সিরিয়া কাজ করছে। যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার প্রশ্নে সবচেয়ে বড় বাধা না, একমাত্রই বাধা ইরান এবং সিরিয়া। আচ্ছা, তো আমি সৌদি আরব, ইরাক বা আফগানিস্তান, পাকিস্তান এই সমস্ত দেশকে খুব বড় বাধা বলছি না। কেন বড় বাধা বলছি না? এই কারণে যে আপনি দেখবেন যে এই সমস্ত দেশে এমনভাবে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাখা হয়েছে এবং সেখানকার শাসকদেরকে, জনগণকে এমনভাবে করে রাখা হয়েছে যে এই সমস্ত দেশের জনগণ বা সরকার কখনোই আমেরিকা যা বলবে তার বাইরে যাওয়ার ঔদ্ধত্য দেখাবে না সাধারণত। সেক্ষেত্রে এগুলো মোটামুটি ক্যাপচার্ড হয়ে আছে, দখলে হয়ে আছে। যখন প্রয়োজন তখন তুমি সরো, আমি বসি, ব্যাপারটা এরকম। কিন্তু ইরান এবং সিরিয়ায় এই কাজটা করা যাচ্ছে না। ফলে এই দুই দেশের সরকার পরিবর্তনটা জরুরি, এই দুটো ভূখণ্ড দখল করা জরুরি। এই দুটো ভূখণ্ড দখলের অংশ হিসেবে তাদের উপরে ইরাকের, যেমন ইরানের উপর ইরাকের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল আপনার সাদ্দামের মাধ্যমে। তারপরে সাদ্দামকেও পরবর্তীতে উৎখাত করার জন্য নিজেরাই ইরাক দখল করে ফেলেছে নানান কায়দায়। তাদের তো প্ল্যান থাকে, সেই প্ল্যানের আওতায় একটার পর একটা স্টেপ বাই স্টেপ আগাতে আগাতে এক পর্যায়ে সাদ্দামকে মেরেই ফেলেছে। এপাশে এটা হচ্ছে ইরানের জাস্ট পশ্চিম পাশের ঘটনা, আর ইরানের পূব পাশের ঘটনা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানও যেহেতু মুসলিম একটা কান্ট্রি, সেখানে তাদের প্ল্যান ছিল যে এই আফগানিস্তানকে দখল করে নিয়ে নানান কায়দায় ইরান বিরুদ্ধে একটা ফোর্স ক্রিয়েট করা হয়েছিল প্রথমে, তালেবান। এই তালেবান কিন্তু আমেরিকার প্রজেক্ট, এবং এই তালেবান ইরান বিরুদ্ধে একটা ফোর্স ছিল। পরবর্তীতে ওই যে বলেছি যে ইরান, আমেরিকা যেহেতু তাদের প্ল্যান বাস্তবায়নের চেষ্টা করে, আমেরিকাও তেমনি সেইগুলো রিভার্স করার চেষ্টা করে। তারা আফগানিস্তান থেকে যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল, অর্থাৎ ইরানের দুই পাশে দুটো দেশ দখল করে নিলে ইরান মূলত পগ্গু একদম মাঝখানে, তখন আমেরিকার জন্য ইরান দখল করা বা ইরানের ভেতরে কাজ করে ভেতর থেকে যে কিন্তু এত সব জানার পরও আরব বিশ্বের চোখ কেন খোলে না? সেটা আর এক প্রশ্ন, আমি সেই প্রশ্নে আসবো। আগেই বলেছি যে তাদের কীভাবে করে রাখা হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, এবং কেউ যদি জেগে ঘুমায় তাকে ঘুম থেকে জাগানো কঠিন ব্যাপার, যেটা বলছিলাম। তো আফগানিস্তান এবং ইরাক দখলের পর ইরানের ভেতর থেকে পরিবর্তনের চেষ্টা করার টার্গেট ছিল, কিন্তু ইরাকে সাদ্দামের পতনের পর আমেরিকার মনের অজান্তেই ইরাকের পক্ষে চলে গেছে ব্যাপারটা, কারণ ইরানের পক্ষে চলে গেছে, কারণ ইরানের ম্যাক্সিমাম জনগণ শিয়া, এবং এই শিয়া সম্প্রদায় কেন্দ্রিক যে একটা ঐক্য, সেই ঐক্যের সুবিধা পেয়েছে ইরান। এই পাশে আফগানিস্তানে যেহেতু তালেবানের মতো একটা শক্তিকে, যেটা ইরান বিরোধী শক্তি, গঠন করা হয়েছিল, এদেরকে নানান কায়দায় ম্যানেজ করার চেষ্টা করেছে ইরান, যাতে মার্কিন পরিকল্পনা তালেবানদের মাধ্যমে বাস্তবায়ন না হয়। এই জায়গা থেকে এখানেও তালেবানদেরকে মানে একটা ম্যানেজ করে মার্কিনীদেরকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। তাহলে আলটিমেটলি আফগানিস্তান এবং ইরাকে যে প্ল্যান করে ইরানকে ধরার ব্যবস্থা করেছিল, সেটা কিন্তু রিভার্স হয়ে গেল। প্রথম প্রজেক্ট ফেল, দ্বিতীয় প্রজেক্টে আসলো। এখন ইরাক এবং সিরিয়া যেহেতু সেই লিভান্ট, সেই ভূমধ্যসাগর থেকে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার প্ল্যান বাস্তবায়ন করতে হবে, তখন সিরিয়া এবং ইরাকে এবার দেয়া হলো আইএস
উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী এদেরকে লাগিয়ে, এবং মাথায় পাগড়ি দেওয়া হলো, বড় বড় দাড়ি, বিরাট বিরাট লম্বা জুব্বা এবং খেলাফত প্রতিষ্ঠা করার নামে। এইগুলো করে সিরিয়া এবং ইরাকে দখলদারিত্ব কায়েম করলো। টার্গেট ছিল আবারও যে সিরিয়া ইরাকে সোকল্ড খেলাফত প্রতিষ্ঠার নামে এই দুটো দেশ দখল করে নিলে ইসরায়েল বিরোধী যে লড়াই, তার একদম প্রথম লাইনের দেশ হচ্ছে সিরিয়া, এবং সেখানকার প্রেসিডেন্ট বা শাসক বাশার আল আসাদ তিনি অত্যন্ত সিরিয়া বিরোধী। মধ্যপ্রাচ্যের সব আরব দেশ সিরিয়ার সাথে আপোষ করেছে, অনলি সিরিয়া তারা শুধু আপোষ করেনি, ইসরায়েলের সাথে আপোষ করলেও সিরিয়া করেনি। তো সিরিয়া দখলের প্রশ্ন ছিল এটা, এবং তার সাথে ইরাক দখল করলে সিরিয়া ইরাক যেখানে ইরাকের সাথে সম্পর্ক ভালো করার কারণে এখন সিরিয়ার সাথে সম্পর্ক ভালো, তার মানে ইরান কিন্তু বেসিক্যালি ইসরায়েল সীমান্তে পৌঁছে গেছে। সাদ্দামের পতনের পর ইরাক যখন শিয়া প্রভাব বলয়ে চলে এসেছে, তখন সিরিয়া এবং ইরাকের যেহেতু সীমান্ত আছে, অতএব ইরানের সীমান্ত বেসিক্যালি ইরান থেকে ইরাক সিরিয়া হয়ে ইসরায়েলের সীমান্তে পৌঁছেছে। যেটা আমেরিকা করতে চাই, এই সীমান্ত নিয়ে যেতে চাই চীনের সীমান্তে, সেখানে ইরান কিন্তু উল্টো করেছে, তখন ইরান বাধা। অতএব সিরিয়া এবং ইরাককে দখল করে আইএসের মাধ্যমে ইরান দখল করতে হবে। দখল করে এপাশে তো আফগানিস্তানে মার্কিন বাহিনীর অবস্থান ছিল, এবার পাকিস্তান মোটামুটি মার্কিন বলয়ে, আপনি পাকিস্তানের রাজনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করে, ফলে উজবেকিস্তান, ওইখানে যে তুর্কমেনিস্তান, এই সমস্ত খুব একটা গুনতির মতো শক্তি না, ফলে এই যে প্ল্যান বাস্তবায়ন করে চীনের পাদদেশে নিয়ে যাওয়া খুব কঠিন ছিল না। বাট যেহেতু ইরান বাধা, এই জন্য ইরানকে নানান কায়দায় কখনো পরমাণুর কথা বলে, কখনো সন্ত্রাসবাদ ছড়াচ্ছে বলে, কখনো বিপ্লব রপ্তানির কথা বলে, নানান কায়দায় তাকে আটকে রাখার চেষ্টা। এখন যে পরমাণুর কথা বলা হচ্ছে, এটা তারা জানে যে এই ইরান যদি পরমাণু শক্তি অর্জন করে, তাহলে যেমন জ্ঞান বিজ্ঞানে, ইঞ্জিনিয়ারিংয়ে, মেডিকেল সায়েন্সের থেকে শুরু করে সব ধরনের উন্নতি করবে, তেমনি যদি কিনা এই পরমাণু শক্তি ব্যবহার করে ইরান পারমাণবিক বোমার বা পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, তাহলে তাদের যে প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়ন করা আরও ডিফিকাল্ট হবে। যার কারণে ইরানের পরমাণু কর্মসূচি তাদের অনেকগুলো লক্ষ্যের ভেতরে একটা, অন্যরা যদি এটা করতে চায় তাহলে এইরকম হবে না। মূল কারণ এটা আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র থাকার পরেও বা পরমাণু কর্মসূচি থাকার পরেও ইরান যে কায়দায় বাধার মুখে পড়েছে পশ্চিমাদের, এবং যার পরমাণু স্থাপনায় এভাবে সরাসরি ইসরায়েল এবং আমেরিকা হামলা চালালো, এইরকম কিন্তু পাকিস্তানের জন্য এই ডিফিকাল্টিস ফেস করা হয়নি। পার্থক্য আছে একটাই মাত্র, কারণ ইরান বিপ্লবের দেশ, ইরান মার্কিন এবং ইসরায়েল বিরোধী একটা শক্তি, এবং এই ইরান রিসেন্ট বছরগুলোতে এই ইরান চীন এবং রাশিয়ার সাথে একটা বলয় গড়ে আজকে মার্কিন নেতৃত্বাধীন যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, এই বিশ্ব ব্যবস্থার অবসান ঘটিয়ে মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাই, বহুপাক্ষিক বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাই, এবং এর নেতৃত্বে বেসিক্যালি ইরান রয়েছে, নট চীন এবং রাশিয়া। যদিও তারা দুটো বড় পাওয়ার, বাট এর নেতৃত্বে রয়েছে বিকজ ফ্রম 79 ইরান সেই 79 থেকে চীন এবং রাশিয়া মার্কিন বিরোধী এই অবস্থানে রিসেন্ট। এবার একটু পরিসংখ্যান দিকে নজর দিতে চাই শাকিল, সেটি হচ্ছে যে এই যে আগ্রাসন অর্থাৎ মিডনাইট হ্যামার, এই যে অভিযান নিয়ে কিন্তু খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিছুক্ষণ আগে একটি জরিপে, আমি সিএনএনও দেখছিলাম, জরিপে অংশ নিয়েছেন। তারা বলছেন যে ইরানের ট্রাম্পের হামলাকে অন্তত 90% মার্কিনই সমর্থন করে না। ট্রাম্পের ভবিষ্যৎ কেমন দেখছেন আপনি? দেখুন, ট্রাম্প যখন রাষ্ট্র ক্ষমতায় আসে আমেরিকার, তখন কিন্তু তাকে আমরা রীতিমতো মানে এক ধরনের পাগল প্রেসিডেন্ট, কিংবা তার ক্ষমতায় আসার পরই সে কিন্তু প্রথম আক্রমণগুলি করেছে গণমাধ্যমকে। আপনি আজকে যে জরিপটির কথা বললেন, এই জরিপের পরে আরও একটি ভয়াবহ বিষয় হচ্ছে, সে কিন্তু আজকে কিছুক্ষণ আগে দেখলাম সে সম্ভবত এয়ারফোর্স ওয়ানে কোথায় যাচ্ছিল, তার আগে সাংবাদিকদের বলছিল যে সিএনএন, নিউ ইয়র্ক টাইমস যেসব রিপোর্ট করেছে, বিশেষ করে গোয়েন্দা তথ্য নিয়ে একটি রিপোর্ট করেছে আজকে মার্কিন গণমাধ্যমগুলো, সেটা কিন্তু সে রীতিমতো বলছে যে এটা ফেক নিউজ। মানে এটা ট্রাম্পের রীতিমতো এক ধরনের টোনই হচ্ছে যে ফেক নিউজ। সে গণমাধ্যমকেও, মানে সে আইন কানুন গণমাধ্যম কোনো কিছুকেই তোয়াক্কা করে না। এবং আরেকটা বিষয় দেখেন, আজকে কিন্তু মানে গতকালকেই কিন্তু মার্কিন কংগ্রেসে ডেমোক্রেট দলীয় একজন কংগ্রেসম্যান
আলগ্রিন সম্ভবত ওনার নাম, উনি হচ্ছে কিন্তু একটি অভিশংসন বিল এনেছিলেন ট্রাম্পের, যেহেতু কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি কিভাবে এই মানে অভিযানটা পরিচালনা করলেন। এবং যদিও সেটা হচ্ছে মানে ডেমোক্রেট লোকজনই সেটার পক্ষে ভোট দেয়নি, সেটা পাস হয়নি অভিশংসন বিলটা। তার মানে আপনার কথার সাথেই যদি আমি বলি যে আসলেই ট্রাম্প দুদিন আগে ঘোষণা দিলেন যে আমি 2 সপ্তাহ সময় বেঁধে দিচ্ছি ইরানকে, আমি কোনো ধরনের হামলা চালাবো না, সেই মানুষটা দুদিনের ব্যবধানে তিনি একটা অভিযান পরিচালনা করলেন। তাহলে হচ্ছে যে আসলে এরপর আরেকটা বিষয় দেখেন, তাদের যে গোয়েন্দা প্রধান তুলসী, সে কিন্তু পার্লামেন্টে বলেছেও, মানে মার্কিন কংগ্রেসে গিয়ে বলেছে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে ইরানের কোনো ধরনের পরমাণু সক্ষমতার কর্মসূচি নেই, মানে কোনো ধরনের নিউক্লিয়ার ওয়ারহেড ইরান তৈরি করেনি, এটা তাদের গোয়েন্দা তথ্য রয়েছে। হ্যাঁ, এবং তারা সেই সক্ষমতার জায়গায়ও নেই। এবং আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে একটা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করার জন্য কি পরিমাণ আপনার প্লুটোনিয়াম কিংবা কি পরিমাণ নিউক্লিয়ার আমার জন্য দরকার। এখনকার যে আইএইএ এর সম্ভবত আমি আসার আগে গত মার্চ কি এপ্রিলের একটা আমি রিপোর্ট দেখলাম আইএইএ এর, সেখানে তারা বলেছে তারা সর্বশেষ যে পরিদর্শন করেছে ইরানের পরমাণু প্রকল্পে, সেখানে তারা পেয়েছে যে এ পর্যন্ত 60% বিশুদ্ধ, যেটা বিশুদ্ধ নিউক্লিয়ারের জায়গা আছে। কিন্তু আপনার এটা একটা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির জন্য আপনার 94% দরকার। তাহলে যেখানে আইএইএ যারা হচ্ছে এই আণবিক শক্তির সারা পৃথিবীতে নজরদারি করছে, তারা যেখানে একটা রিপোর্ট দিল, মার্কিন গোয়েন্দা প্রধান যে রিপোর্টটা দিলেন, ট্রাম্প কিন্তু কারো কথা বিশ্বাস করছেন না। তিনি হচ্ছেন, এখানে বিষয়টা হয়ে গেছে মানে মধ্যপ্রাচ্যে এখন হচ্ছে বড় ভাই এবং ছোট ভাইয়ের বিষয়। মানে মার্কিন প্রভাব বলয়কে টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শুধুমাত্র ব্যবহার করছে, এবং সেটার জন্য যা যা করা দরকার সে কিন্তু সেটা করে যাচ্ছে। এবং আপনি এই ট্রাম্প দায়িত্ব নেওয়ার কিছুদিন পর কিন্তু তিনি প্রথম যে ঘোষণাটা দিলেন যে ফিলিস্তিনের যে অংশটা, মানে গাজার যে অংশটা ইসরায়েল মানে দখল করেছে, সেই অংশটা আমেরিকার। এবং সে বলে দিল যে এই অংশটা আমাকে দিয়ে দাও, এখানে আমি লাস ভেগাসের আদলে শহর তৈরি করব, রিয়েল এস্টেট হবে, বড় বড় 5 স্টার হোটেল হবে, এখানে প্রমোদ নগরী হবে, বড় বড় ধনকুবেররা এসে এখানে ফ্ল্যাট কিনবে, এখানে ঘুরতে আসবে। সেই প্রেসিডেন্ট কিন্তু আবার 1 সপ্তাহ পরে বলল না, এখন যুদ্ধবিরতি করতে হবে। হ্যাঁ, এবং আলটিমেটলি এই যে যুদ্ধবিরতির আপনি আমাদের আলোচনার শুরুতেই একটি বিষয় তুলেছিলেন, আমি যদি সেখানে একটু যুক্ত করি, আসলে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে যতগুলি ঘটনা ঘটেছে কোনো যুদ্ধবিরতি কিন্তু ইসরায়েল মানেনি। আপনি সেটা বিশেষ করে দেখেন কেন সেই যুদ্ধবিরতি মানল না। 2000 মানে গাজার যে অংশটা ছিল, গাজার ছোট্ট জনপদে ধরেন 23 লাখ মানুষ ছিল, এবং সেখানে কিন্তু গাজার তাদের যে জীবনযাত্রা ছিল, বলা হতো যে পৃথিবীর ওপেন একটা প্রিজন বলা হতো গাজাকে, কারণ চারদিক থেকে মিশরের ওখান থেকে সীমান্ত বন্ধ, এই পাশ থেকে গাজা তারা ইসরায়েলিরা হচ্ছে জর্ডান বন্ধ, ইসরায়েল হচ্ছে দেয়াল তুলে দিয়েছিল। এই যে 23 লাখ মানুষ তারা কিন্তু ধুকে ধুকে চলছিল। এবং 2007-এ যেই হামাস সেখানে নিয়ন্ত্রণ ভার নিল, এর আগে কিন্তু ফিলিস্তিনে ইউনিটি সরকার ছিল, ইউনিটি সরকার যেই ভেঙে গেল অমনি কিন্তু সে অবরোধ দিয়ে দিল যে না, তারা এখানে জলস্থলে কোথাও থেকে তোমরা এখান থেকে বের হতে পারবে না, এবং কেউ ওখানে ভ্রমণ করতে যেতে চাইলে সেও পারবে না। এই যে একটা জনপদকে তারা কুক্ষিগত করে রেখেছে, তারপরে সেখানে প্রতি বছরই মানে আমরা বছরে একটা সময় সেখানে অভিযান, এবং বিশেষ করে ইসরায়েলের যখনই নির্বাচনগুলি ঘনিয়ে আসতো, নির্বাচনের ঠিক 1 কি 2 মাস আগেই কোনো কারণবশত তারা একটা অভিযান শুরু করে দিত, এবং 200-300 মানুষ মারা যাওয়ার পরে এক ধরনের অস্ত্রবিরতির ঘোষণা শুরু হতো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এবং সেই ঘোষণাটা কিন্তু 1 সপ্তাহ পরে আবার সেটা ইনভ্যালিড হয়ে যেত, আবার অভিযান শুরু করতো।